আসসালামু আলাইকুম। থার্ড ইয়ার স্পেশাল কোর্সের আজকে বায়োকেমিস্ট্রি 4 লেকচার। তো সেক্ষেত্রে প্রথমে আমরা কন্টেন্ট গুলো দেখে নিই কি কি আজকে আমরা পড়তেছি। আজকের লেকচার জুড়েই থাকতেছে প্রোটিন। তো আমরা পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ টপিক গুলো হচ্ছে কেন প্রোটিনকে পলিপেপটাইড বলা হয় ফার্স্ট, সেকেন্ডলি পেপটাইড বলতে কি বোঝো এবং উদাহরণ সহ প্রোটিনের শ্রেণীবিন্যাস। তবে এক্ষেত্রে আমরা শ্রেণীবিন্যাসটা শুধুমাত্র সরল প্রোটিনের দেখবো, ব্র্যাকেটে লিখে রাখতে পারো তোমরা সরল প্রোটিনের, কেননা যুগ্ম প্রোটিনের যে সরল বিন্যাস শ্রেণীবিন্যাস সেটা আমাদের গত বছর 23 সালে চলে এসেছে। তাহলে আমরা শুধু দেখবো সরল প্রোটিনের শ্রেণীবিন্যাস। তারপরে প্রোটিনের প্রাইমারি, সেকেন্ডারি এবং টারশিয়ারি গঠনের বৈশিষ্ট্য। এখান থেকে বিভিন্ন ভাবে কোশ্চেন আসতে পারে, প্রাইমারি সেকেন্ডারি আসতে পারে, সেকেন্ডারি টারশিয়ারি আসতে পারে, অথবা শুধু একটা যেমন গৌণ প্রোটিন, প্রাথমিক প্রোটিন এইভাবে আসতে পারে। তো এটা একটা ব্রড কোশ্চেন, আমরা দেখার চেষ্টা করব প্রোটিনের কাজ এবং মানবদেহে প্রোটিনের পেপটাইডের বা প্রোটিনের ভূমিকা। এই হচ্ছে আজকের আলোচ্য বিষয়। তো ফার্স্ট কোশ্চেনটাতে আমরা চলে যাচ্ছি, প্রোটিনকে কেন পলিপেপটাইড বলা হয়। তো আমরা বলবো অ্যামাইনো অ্যাসিড যে বন্ধনীর দ্বারা পরস্পর যুক্ত থাকে তাকে পেপটাইড বন্ধন বলে। আমরা গত ক্লাসে অ্যামাইনো অ্যাসিড দেখছি, তাই না? তো চলো একটা অ্যামাইনো অ্যাসিডের গাঠনিক স্ট্রাকচার আমরা একটু দেখার চেষ্টা করি এবং কিভাবে পেপটাইড বন্ডটা গঠিত হয় সেটা আমরা দেখার চেষ্টা করি একটু। ওকে, তো দেখো আমরা অ্যামাইনো অ্যাসিড কিভাবে দেখছিলাম যে অ্যামাইনো অ্যাসিডে একটা কার্বন থাকে, সিম্পল একটা অ্যামাইনো অ্যাসিড আমরা রাখতেছি, তার নিচের দিকে একটা হাইড্রোজেন থাকে, তার ধরো উপরের দিকে একটা NH2 থাকে, তার ডান দিকে একটা COOH থাকে এবং তার বাম দিকে আর একটা H থাকে। তো কল্পনা করো আমরা একটু এই NH2 এবং H দুইটার পজিশনটাকে চেঞ্জ করে দিতেছি, একই তো, এক হাতে দিলেই হয়েছে। তো আমরা NH2টা এখানে না দিয়ে এখানে আমরা H দিতেছি এবং Hটা এখানে না দিয়ে এখানে আমরা NH2 দিতেছি। এখানে আমরা NH2টা এদিকে দিলাম, যেহেতু এটার সাথে 2 আছে হাইড্রোজেন, ঠিক আছে, NH2 এদিকে দিতেছি। তাহলে এটা একটা আমাদের কি, এটাকে আমরা বলতেছি তোমার হচ্ছে একটা অ্যামাইনো অ্যাসিড। ঠিক এটার মতো হুবহু আরেকটা অ্যামাইনো অ্যাসিড আমরা লিখতেছি এদিকে, এই, ঠিক আছে। বাট এইবার এই অ্যামাইনো অ্যাসিডটা আমরা এদিকে লিখলাম ডান দিকে, একটা অ্যামাইনো অ্যাসিড আমরা ডান দিকে লিখলাম, একটা অ্যামাইনো অ্যাসিড আমরা বাম দিকে লিখলাম। তো এই দুইটা অ্যামাইনো অ্যাসিডের এই প্রান্তগুলো লক্ষ্য করো একটু, এখানে আছে COOH, এখানে আছে H2N। তো এখান থেকে এদেরকে যদি আমরা একটু বিশ্লেষণ করি, অন্যগুলাতে কোনো আলাপ নাই, এগুলাকে আমরা একটু বিশ্লেষণ করি চলো। তাহলে আমরা কি দেখতে পাবো জানো, এখানে যে COOHটা আছে না, COOHটা আসলে কিভাবে থাকে জানো, এখানে হচ্ছে একটা কার্বনের 4টা হাত, তাহলে 2টা হাতে উপরের দিকে একটা অক্সিজেন থাকে আর একটা হাতে একটা OH থাকে। এইটা মিলে আসলে হচ্ছে আমাদের এই যে এই COOHটা, এই অংশটা, বুঝতে পারছো? এই অংশটা, তাহলে এটাকে আমরা এইভাবে দেখাইতে পারি, একটা কার্বন যার উপরের দিকে 2টা হাত, একটা অক্সিজেন, আর একদিকে একটা হাতে হাইড্রোক্সিল গ্রুপ, আরেক দিকে একটা হাতে তো এদিকে কার্বনের সাথেই যুক্ত। তো এটা হচ্ছে COOH গ্রুপ। আর NH2টাকে আমরা কিভাবে দেখাইতে পারি, তাহলে এদিকে একটা বন্ড, এখানে নাইট্রোজেনের হাত হচ্ছে আমরা জানি 3টা, তাহলে এক হাত তো এদিকে কার্বনকে ধরে রাখছে, আর 2 হাতে 2টা হাইড্রোজেন, ধরো এদিকে একটা হাইড্রোজেন, এদিকে একটা হাইড্রোজেন, ঠিক আছে। তাহলে আমরা দেখতেছি আসলে এই যে এই NH2 আর এই COOH, এদের প্রান্তে মূলত এটাতে অবস্থান করতেছে OH, এটাতে অবস্থান করতেছে H, এই OH আর এই H। এরা করে কি জানো, এরা দুইজন এখান থেকে আলাদা হয়ে যায়, আচ্ছা, H আর OH মিলে কি তৈরি করে আমরা জানি, H2O, মানে কি, পানি। তাহলে এখান থেকে এই দুইটা অংশ পানি আকারে আলাদা হয়ে যাচ্ছে। তাহলে বলতো এই বন্ধনগুলো খালি হয়ে যাবে না, এই বন্ধনগুলো এখানে খালি হয়ে যাবে। তখন তাদের মধ্যে একটা, এই যে এটার এই হাত আর এটার এই হাত খালি হয়ে গেছে, তখন তারা একটা বন্ধন তৈরি করে ফেলবে। এই দুইটা এখান থেকে মুক্ত হয়ে যাবে এবং তারা সেখানে একটা বন্ধন তৈরি করবে। ধরো এই দুইটা এখান থেকে মুক্ত হয়ে গেল, এগুলো এখানে নাই, ধরো এরা এখান থেকে চলে গেল এবং এখানে যে নাইট্রোজেনটা ছিল, এই নাইট্রোজেন আর এই কার্বনের মাঝে একটা বন্ধন তৈরি হইলো, একক বন্ধন তৈরি হইলো, ঠিক আছে। এই যে বন্ধনটা, এই বেশি লিখে ফেলছি, তাহলে ধরো একটা বন্ধন তৈরি হইলো, বন্ধনটাকে আমরা এইভাবে সূচিত করতে পারি,
এরকম একটা বন্ধন তৈরি হলো। এই যে বন্ধনটাকে বলা হচ্ছে পেপটাইড বন্ধন। তার মানে এই COOH থেকে এবং হচ্ছে এই তোমার NH2 থেকে, এই দুইটা থেকে COOH থেকে OH চলে যাচ্ছে, NH2 থেকে H চলে যাচ্ছে। চলে যাওয়ার পরে তাদের কার্বন ও নাইট্রোজেনের মাঝে একটা বন্ধন তৈরি হইতেছে। এই বন্ধনটাকে আমরা বলতেছি পেপটাইড বন্ধন। আশা করি বুঝাইতে পারছি, তাই না? তাহলে আমরা বলতেছি যে অ্যামাইনো অ্যাসিডের যে বন্ধনের দ্বারা পরস্পর যুক্ত হয় তাকে পেপটাইড বন্ধন বলে। তাহলে প্রোটিনের অসংখ্য অ্যামাইনো অ্যাসিড এরকম পেপটাইড বন্ধনের দ্বারা আবদ্ধ থাকে। অসংখ্য এরকম অ্যামাইনো অ্যাসিড একটার সাথে আরেকটা যুক্ত হয়ে প্রোটিন গঠন করে। ঠিক আছে? তো পাশাপাশি অবস্থিত দুইটা অ্যামাইনো অ্যাসিডের একটাকে আমরা দেখলাম কার্বক্সিল গ্রুপ, আর একটাতে দেখলাম অ্যামাইনো গ্রুপ। এই দুইটা গ্রুপের মাঝে পেপটাইড বন্ধনের সৃষ্টি হয় এবং দুইটা একসাথে যুক্ত হলে তাকে আমরা বলি ডাইপেপটাইড অণু। এবং এই অণুটা গঠনকালে একটা হাইড্রোজেন এবং OH মিলে তৈরি হওয়া পানি এখান থেকে মুক্ত হয়ে যায়, কোনো পানি মুক্ত হয়ে যায়। ঠিক আছে? তো এই বন্ধনটা নিচে ভাবে দেখাইবা। তো যদি দুইটা অ্যামাইনো অ্যাসিড ভাবে যুক্ত হয় তাহলে তাকে বলা হয় ডাইপেপটাইড। যদি তিনটা অ্যামাইনো অ্যাসিড যুক্ত হয় ট্রাইপেপটাইড, চারটা যুক্ত হলে ট্রাইপেপটাইড, টেট্রাপেপটাইড। তো এরকম ভাবে যদি অসংখ্য অ্যামাইনো অ্যাসিড যুক্ত হয় তাকেই বলা হয় পলিপেপটাইড। তো প্রোটিনে যেহেতু এরকম অসংখ্য অ্যামাইনো অ্যাসিড পরস্পরের সাথে পেপটাইড বন্ধন দ্বারা যুক্ত হয়, তাই তাকে আমরা বলতেছি পলিপেপটাইড। এজন্য প্রোটিনকে পলিপেপটাইড বলা হয়। আশা করি কোশ্চেনের উত্তর বুঝতে পারছো। তারপরে আমাদের দ্বিতীয় কোশ্চেনে চলে যাচ্ছি আমরা। পেপটাইড বলতে কি বুঝো এবং উদাহরণ সহ প্রোটিনের শ্রেণীবিন্যাস বর্ণনা করো। তো পেপটাইড তো আমরা দেখলাম, এই পেপটাইড বলতে আসলে কি বুঝি এটার সঙ্গে এখানে আছে, এখানে আমরা আলোচনা করার দরকার নাই। আমরা দেখবো প্রোটিনের শ্রেণীবিন্যাস। তো আসলে আমাদের এনজাইম বলো বা অ্যামাইনো অ্যাসিড বলো, এদের শ্রেণীবিন্যাসটা যেমন প্রতিষ্ঠিত, প্রোটিনের শ্রেণীবিন্যাসটা কিন্তু এখনো পর্যন্ত প্রতিষ্ঠিত না। কেন? কারণ অধিকাংশ প্রোটিনের গঠনই এখনো ভালোভাবে জানা সম্ভব হয় নাই। কিছু কিছু জানা সম্ভব হয়েছে, যার জন্য প্রোটিনের সর্বসম্মত শ্রেণীবিন্যাস এখনো সম্ভব হয়নি। তো তারপরেও একটা শ্রেণীবিন্যাস করা হয়, এটা ব্রিটিশ তোমার ফিজিওলজিক্যাল সোসাইটি এবং আমেরিকান ফিজিওলজিক্যাল সোসাইটি দুইটার প্রস্তাব অনুসারে এবং আধুনিক তথ্যের ভিত্তিতে, যেমন দ্রাব্যতা, রাসায়নিক ভৌত পার্থক্য ইত্যাদির উপর ডিপেন্ড করে প্রোটিনকে তিনটা প্রধান গ্রুপে ভাগ করা হয়। একটাকে বলা হয় সিম্পল প্রোটিন, একটা কনজুগেটেড প্রোটিন এবং একটা ডিরাইভড প্রোটিন, অর্থাৎ সরল, জটিল, উপজাত। তোদের আবার এই যে অন্য নামগুলো মনে রাখবা, জটিলকেই কিন্তু যুগ্ম বলা হয়, উপজাতকেই ডিরাইভড বলা হয়। ঠিক আছে? তাহলে সরল প্রোটিন, জটিল প্রোটিন, উপজাত প্রোটিন, এই তিন প্রকারের প্রোটিন আমরা ডিভাইড করতে পারি। তা আমাদের যেহেতু জটিল প্রোটিনটা বা যুগ্ম প্রোটিনটার শ্রেণীবিন্যাস 23 সালে চলে এসেছে, এবার আসার সম্ভাবনা খুবই কম। সরল প্রোটিনের শ্রেণীবিন্যাসটা আসতে পারে, উপজাতের শ্রেণীবিন্যাস নাই। তো আমরা সরল প্রোটিনটা খুব ভালোভাবে দেখার চেষ্টা করব, জটিলটা আমরা দেখে যাব, দেখবো না যেমন না, সবগুলাই দেখবো, বাট গুরুত্ব রাখবো হচ্ছে সরল প্রোটিনের ক্ষেত্রে। তো প্রথম কথা, সরল প্রোটিন আসলে কারা? যে প্রোটিনের মাঝে কেবলমাত্র অ্যামাইনো অ্যাসিড আছে, এর মাঝে অন্য কোনো অনুযুক্ত হয় নাই, তাকে বলা হচ্ছে সরল প্রোটিন। তাহলে কেবলমাত্র অ্যামাইনো অ্যাসিড মনোমার দিয়ে তৈরি পলিমার যে প্রোটিন, তাকে বলা হচ্ছে সরল প্রোটিন। তাহলে এদেরকে যখন ভাঙা হবে, হাইড্রোলাইসিস করা হবে, তাহলে এদের মাঝে অন্য কোনো অণু নাই, তার মানে এদের ভাঙলে কি পাওয়া যাবে? অ্যামাইনো অ্যাসিডই পাওয়া যাবে। বুঝতে পারছি? তাহলে এদেরকে হাইড্রোলাইসিস করলে কেবলমাত্র অ্যামাইনো অ্যাসিড পাওয়া যায়। তো এখন এই সরল প্রোটিনকে তাদের দ্রাব্যতার উপর ভিত্তি করে ভাগ করা হয়। কোথায় দ্রবণীয় হবে, কোথায় দ্রবণীয় হবে না, এর উপর ডিপেন্ড করে তোমার টোটাল 6টা শ্রেণীতে বিভক্ত করা হয়। তো নামগুলো আমরা মনে রাখবো শুরুতে, আমার সাথে সাথে তোমরা উচ্চারণ করতে পারো। অ্যালবুমিন, গ্লোভিওলিন, গ্লুটেনিন, অ্যালবুমিন, গ্লোভিওলিন, গ্লুটেনিন, প্রোলামিন, হিস্টোন, প্রোটামিন, প্রোলামিন, হিস্টোন, প্রোটামিন। তো এই নামগুলো দেখবা একটু কয়েকবার পড়লেই মনে রাখতে পারবা। তাছাড়াও কিছু ট্রিক্স এর মাধ্যমে মনে রাখা যায়। তো এটাতে আমি শেষে আলাপ করি, আগে আমরা একটু এদের বৈশিষ্ট্যগুলো দেখি। ঠিক আছে? তো অ্যালবুমিন আসলে এদেরকে কিসের উপর ডিপেন্ড করে ভাগ করা হইতেছে? দ্রাব্যতার উপর। তাহলে অ্যালবুমিন পানি এবং পাতলা লবণ এই উভয় দ্রবণেই সহজেই দ্রবণীয়। তাহলে দুইটা করে জিনিস আমরা দ্রবণীয়তা দেখবো, পানি, লবণ। তাহলে পানি এবং পাতলা লবণ দুইটাতেই দ্রবণীয় হচ্ছে অ্যালবুমিন। এক্সাম্পল দিব আমরা, এখানে আমি অনেকগুলা দিয়ে দিচ্ছি, তোমরা এক দুইটা করে দিয়ে দিবা। যেমন বার্লির বিঅ্যামাইলোজ, লিগিওমের লিগোমোলিন, শৈবালের লিউকোসিন, ডিমের সাদা অংশে থাকে ওভালবুমিন ইত্যাদি। এগুলা হচ্ছে অ্যালবুমিন প্রকৃতির সরল প্রোটিন। ঠিক আছে? তারপর আমরা যদি গ্লোবিওলিনে যাই, আমরা বলতেছি গ্লোবিওলিন হচ্ছে পানিতে অদ্রবণীয় বা সামান্য দ্রবণীয়, কিন্তু পাতলা লবণে টোটালটাই দ্রবণীয়। বুঝতে পারছি? পাতলা লবণ কিন্তু এমনিতে লবণে না, লবণের দ্রবণে। তাহলে পানিতে অদ্রবণীয় বা সামান্য দ্রবণীয়, কিন্তু লবণে টোটালি দ্রবণীয়। এরা হচ্ছে গ্লোবিওলিনস। তাহলে এরা কোথায় থাকে? বলছে বীজের সঞ্চিত প্রোটিন, যেমন লিওমিন মটরে থাকে, টিওভেরিন আলুতে থাকে, গ্লাইসিনিন সয়াবিনে থাকে ইত্যাদি। এগুলো হচ্ছে গ্লোবিওলিন। তোমরা একটা বা দুইটা করে এক্সাম্পল দিয়ে দেওয়ার চেষ্টা করবা। তারপরে আসে গ্লুটেনিন। গ্লুটেনিন কারা? এরা হচ্ছে পানিতে এবং লবণে দুই জায়গাতেই অদ্রবণীয়, তবে পাতলা অম্লীয় বা ক্ষারীয় দ্রবণে। কেমন পাতলা? 0.1%। পাতলা অম্লীয় বা ক্ষারীয় দ্রবণে এরা দ্রবণীয়। পানি লবণ দুইটাতেই অদ্রবণীয়, কিন্তু পাতলা অম্লীয় বা ক্ষারীয় দ্রবণে দ্রবণীয়। এরা কারা? বলা হচ্ছে দানা শস্য এদেরকে অধিক পাওয়া যায়, যেমন চালের ওরাইজিন,
ভুট্টা, গমের গ্লুটেলিন ইত্যাদিতে এদেরকে সাধারণত পাওয়া যায়। ঠিক আছে, এরা হচ্ছে গ্লুটেনিন গেল। তারপরে আমরা দেখব প্রোলামিনস। তো প্রোলামিনস কারা? এরাও পানিতে, লবণে দুইটাতেই অদ্রবণীয়, তবে 70 থেকে 80% অ্যালকোহলে এরা দ্রবণীয়। যেমন গম এবং ধানের গ্লিয়াডিন, বার্লির হর্ডিন, ভুট্টার জেইন, এগুলা হচ্ছে প্রোলামিন প্রকৃতির সরল প্রোটিন। হিস্টোন যদি আমরা দেখি, হিস্টোনের সাথে তোমরা পরিচিত। হিস্টোন কোথায় থাকে বলতো? হিস্টোন থাকে হচ্ছে আমাদের ডিএনএ তে। পানিতে অদ্রবণীয়, এরা ক্ষুদ্রাকার প্রোটিন। এরা পানিতে দ্রবণীয় না, তবে ক্ষুদ্রাকার, অতিরিক্ত ক্ষুদ্রাকার। এরা তাপে জমে না, যতই তাপ দেয় ওরা জমবে না। এবং এতে ক্ষারীয় অ্যামাইনো অ্যাসিডের পরিমাণ বেশি থাকে, যেমন আর্জিনিন, লাইসিন, হিস্টিডিন ইত্যাদি পরিমাণ বেশি থাকে। যেমন আমরা জানি ক্রোমোজোমে এই হিস্টোনস থাকে, H1 থাকে, H2 থাকে, H3 থাকে, এগুলা হিস্টোন প্রোটিন। আমরা যখন সাইটোজেনেটিক্স, সাইটোলজি পড়বো, তখন ক্রোমোজোমের গঠন আছে, এটা তো তোমাদের পড়াই নেই এখনো। আমি শীঘ্রই সাইটোজেনেটিক্সটা শেষ করে দ্রুত সাইটোলজিতে চলে আসবো। আজকে তোমাদের সাইটোজেনেটিক্স ক্লাস আছে মনে হয়, কত 4-5 লেকচার না 3-4 লেকচার জানি। তো একটু পরে এই ক্লাস শেষ করে আমি চেষ্টা করবো ওই ক্লাসগুলো রেকর্ড করে ফেলার জন্য, এবং সন্ধ্যা বা রাতের মাঝে আপলোড হয়ে যাবে ওগুলো। তো তোমাদের সাইটোজেনেটিক্সটা শেষ হয়ে যাবে আগামী 2-3 ক্লাসের মাঝখানেই। তারপরে আমরা সাইটোলজিতে শুরুর দিকের পার্টটাতে চলে যাবো, কোষ সংক্রান্ত আলোচনাটাতে। ওইখানে ক্রোমোজোম গুলো আমরা দেখবো ইনশাল্লাহ। ঠিক আছে, তো পড়াশোনাটা একটু এখন থেকে একটু আরো মনোযোগী হয়ে পড়তে হবে এই কয়েকটা দিন, যেহেতু এক্সাম চলে আসছে। তো আমরা ওইটাতে একটু ফোকাস রাখবো। তো বলা হচ্ছে ক্রোমোজোমের হিস্টোন H1, H2, H3 ইত্যাদির মাঝে আমাদের হিস্টোন প্রোটিনটা থাকে, এটা সরল প্রোটিন। তারপরে থাকে প্রোটামিনস। প্রোটামিনস কারা? এরাও ক্ষারীয় অ্যামাইনো অ্যাসিড সমৃদ্ধ, পানিতে দ্রবণীয়। দেখো আগেরটার সাথে পার্থক্য কি? হিস্টোনও কিন্তু ক্ষারীয় ছিল, বাট ওটা পানিতে অদ্রবণীয়, আর এরা হচ্ছে পানিতে দ্রবণীয়, তবে এরাও তাপে জমে না। এদের মধ্যে আমরা দেখবো টাইরোসিন, ট্রিপ্টোফ্যান, সালফার যুক্ত অ্যামাইনো অ্যাসিড এগুলো থাকে না। টাইরোসিন, ট্রিপ্টোফ্যান, সালফার যুক্ত অ্যামাইনো অ্যাসিড এগুলো থাকে না। ঠিক আছে, আর আমরা বলবো কি, যে নিউক্লিয়াসে এর অবস্থান করে প্রোটামিনস গুলা, মাছের শুক্রাণুতে এই ধরনের প্রোটিন পাওয়া যায়। এই হচ্ছে বৈশিষ্ট্য। তাহলে আমরা সরল প্রোটিনের এই 6টা পার্ট দেখলাম। কি কি? অ্যালবুমিন, গ্লোবিউলিন, গ্লুটেনিন, প্রোলামিন, হিস্টোনস, প্রোটামিনস। তো এখন এদের নামগুলো কিন্তু এমনিতে মনে রাখলেই তোমরা দেখবা যে মনে হয়ে যাচ্ছে। তারপর একটা ছন্দের মাধ্যমে মনে রাখতে পারো, সুন্দর খুবই হাস্যকর, মনে রাখতে পারো এলো গেল, তারপরে হচ্ছে পেলো হাসি পেটে। এলো গেল, পেলো হাসি পেটে। কে এলো আর কে গেল এগুলো জানার দরকার নাই। তো এলো দিয়ে মনে রাখবো অ্যালবুমিন, গেল দিয়ে মনে রাখবো হচ্ছে গ্লোবিউলিন, গ্লুটেনিন, তারপরে পেলো দিয়ে প্রোলামিনস, হাসি দিয়ে হিস্টোনস, আর পেটে দিয়ে প্রোটামিনস। ঠিক আছে, মনে রাখতে পারো। ওকে, তো একটা ট্রিক্স আর কি। পরীক্ষার হলে তো অনেক প্রেশার থাকে, তখন দেখা যায় মাথা কাজ করতে চায় না সবগুলো মনে করা, তখন একটা ছন্দের মাধ্যমে মনে রাখলে সহজ লাগতে পারে। ওকে, তো তারপরে আমরা জটিল বা যুগ্ম প্রোটিনে চলে যাব। জটিল বা যুগ্ম প্রোটিন তাহলে কারা? আমরা সরল প্রোটিনে বলছিলাম যে এদের গাঠনিক এককে শুধুমাত্র অ্যামাইনো অ্যাসিডই থাকবে। তো জটিল বা যুগ্ম প্রোটিনের ক্ষেত্রে এদের গাঠনিক এককে অ্যামাইনো অ্যাসিড ছাড়াও অন্য নন প্রোটিন অংশ যুক্ত হতে পারে। এদের যে নন প্রোটিন অংশগুলো এদের সাথে যুক্ত হবে, এদেরকে বলা হয় প্রোস্থেটিক গ্রুপ। কি বলা হয়? প্রোস্থেটিক গ্রুপ। তো এরা হয় জৈব অংশ হয় অথবা ধাতব অংশ হয়, প্রোস্থেটিক গ্রুপ। তো এই প্রোস্থেটিক গ্রুপগুলো কারা যুক্ত হইতেছে তার উপর ডিপেন্ড করে জটিল বা যুগ্ম প্রোটিনকে 6টা ক্লাসে বিভক্ত করা হয়ে থাকে। যার প্রথমটাকে বলা হয় নিউক্লিয় প্রোটিন। ঠিক আছে, নিউক্লিয় প্রোটিন তার মানে প্রোস্থেটিক গ্রুপ হিসেবে যুক্ত হবে এক্ষেত্রে নিউক্লিক অ্যাসিড। ঠিক আছে, নিউক্লিক অ্যাসিড হিস্টোনের সমন্বয়ে তৈরি হবে এবং ক্রোমোজোমে প্রোটিন অবস্থান করে। তারপরে গ্লাইকোপ্রোটিন, নাম থেকে বোঝা যাচ্ছে যে ক্ষেত্রে গ্লুকোজ বা শর্করা যুক্ত হবে। বুঝতে পারছি, কোষ ঝিল্লিতে প্রোটিন পাওয়া যায়। লাইপোপ্রোটিন বা এটাকে লিপোপ্রোটিনও বলা হয়, তাহলে লিপিড এবং প্রোটিনের সমন্বয়ে এটা তৈরি। এটা থাকে কোথায়? কোষ ঝিল্লিতে। তারপরে বলা হয় ক্রোমোপ্রোটিন। ক্রোমো মানে কি? কালার যুক্ত। তাহলে এই সকল প্রোটিন বর্ণ ধারণকারী যৌগকে প্রোস্থেটিক গ্রুপ হিসেবে ধারণ করে। যেমন কয়েকটা নাম দেওয়া হয়েছে এখানে: ফ্লাভোপ্রোটিন, ক্লোরোফিল প্রোটিন, ক্যারোটিনয়েড প্রোটিন, হিমোগ্লোবিন, লিগহেমোগ্লোবিন ইত্যাদি। মানে কালার যুক্ত প্রোস্থেটিক গ্রুপ থাকবে। তারপরে বলা হচ্ছে মেলাটোপ্রোটিনস। এই সকল প্রোটিনের সাথে ধাতব প্রোস্থেটিক গ্রুপ যুক্ত থাকে, এদেরকে অ্যাক্টিভেটর বলা হয়। যেমন আয়রন, কপার, ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজ, তারপরে হচ্ছে কোবাল্ট, মলিবডেনাম, জিঙ্ক ইত্যাদি। এরকম ধাতব অ্যাক্টিভেটর গ্রুপ বা প্রোস্থেটিক গ্রুপ এদের সাথে যুক্ত থাকে। তাকে বলা হচ্ছে ফেরিডক্সিন, সাইটোক্রোম। এগুলো হচ্ছে এর উদাহরণ। ফসফোপ্রোটিন, নাম থেকে বোঝা যাচ্ছে এর সাথে ফসফরিক অ্যাসিড যুক্ত থাকবে। এক্সাম্পলটা মনে রাখবো, ডিমের ভাইটালিন, দুধের ক্যাজিন। দুধের ক্যাজিন কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রোটিন। ঠিক আছে, তো এগুলো হচ্ছে ফসফোপ্রোটিনের উদাহরণ। ক নাম্বার আসতে পারে যে একটা ফসফোপ্রোটিনের নাম দাও, বা দুধের ক্যাজিন কোন ধরনের প্রোটিন নাম দাও। ঠিক আছে, বা এদের প্রশ্ন আসতে পারে। তো এটা আমরা মনে রাখবো। যুগ্ম প্রোটিনে খুব বেশি বড় প্রশ্নের জন্য গুরুত্ব দেওয়ার দরকার নাই, কেননা এটা আমাদের তো বিগত সালে চলে এসেছে। সরল প্রোটিনটা এর জন্য বেশি গুরুত্বপূর্ণ। তারপরে একটাই বাকি থাকে উপজাত বা ডিরাইভড প্রোটিন। যারা কারা? বলা হচ্ছে কোনো একটা প্রোটিনের ক্ষুদ্র অংশ বা প্রোটিনকে হাইড্রোলাইসিস করে ভেঙে গেছে, অ্যামাইনো অ্যাসিডে বিশ্লিষ্ট হয় না, বা প্রোটিন ভেঙে তৈরি হয়েছে। ধরো একটা বড় প্রোটিন ছিল, সেটা ভেঙে একটা ক্ষুদ্র ক্ষুদ্র সরল প্রোটিন তৈরি হয়েছে, তো তখন তাকে বলা হচ্ছে উপজাত বা ডিরাইভড প্রোটিন। এরাও কিন্তু এক প্রকারের সরল প্রোটিন, বাট এদেরকে যেহেতু অন্য প্রোটিন থেকে এরা তৈরি হয়েছে, তাই ডিরাইভড বা উপজাত বলা হয়ে থাকে। যেমন দুইটা এক্সাম্পল দিবা। মায়োসিনের উপজাত হচ্ছে মায়োসান,
অ্যাডস্টিনের উপজাত হচ্ছে অ্যাডেস্টান, এগুলো হচ্ছে উপজাত বা ডিরাইভড প্রোটিন। ওকে, তাহলে প্রোটিনের ক্লাসিফিকেশন কিন্তু আমরা শেষ করলাম। আবারও বলতেছি, গুরুত্ব দিবা কোথায়? গুরুত্ব দিবা হচ্ছে কোথায় বলছি? সরল প্রোটিনে। এটা হচ্ছে টপ মোস্ট, 3 স্টার দিয়ে দিতে পারো। ওকে, তারপরে আমরা আমরা একটু ওই যে প্রোটিনের গঠনগত ক্লাসিফিকেশন গুলোর দিকে চলে যাব। তো গঠনগত দিক দিয়ে প্রোটিনকে 4 ভাগে ক্লাসিফাই করা হয়ে থাকে: প্রাইমারি গঠন, সেকেন্ডারি গঠন, টারশিয়ারি গঠন এবং কোয়াটারনারি গঠন। কোয়াটারনারিটা এখনো কোনো পরীক্ষাতে আসে নাই, বাট আমি তোমাদের পড়ায় দিব। ঠিক আছে, তো এই 4টা গঠন আমরা আলাদা আলাদা করে না পড়ে একসাথে তুলনামূলকভাবে পড়ে ফেলবো, যাতে সময় কম লাগে। বাট পরীক্ষাতে আমরা যদি আসে তাহলে তুলনা আকারে আসলে তুলনা লিখবো, আলাদা আকারে আসলে আলাদা লিখবো। ঠিক আছে, তো 4টা নাম কি কি বললাম? প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি, কোয়াটারনারি। তো এটা কারা আসলে? এমআরএনএ এর কোডন অনুসারে রাইবোজোমের গায়ে সৃষ্ট পলিপেপটাইড চেইনই হচ্ছে প্রাইমারি প্রোটিন। মানে একদম বলতে পারো যে শুরুর অবস্থাতে যে প্রোটিনটা তৈরি হয়, এমআরএনএ এর কোডন অনুসারে এটা তৈরি হয়, রাইবোজোমের গায়ে সৃষ্ট পলিপেপটাইড চেইন দিয়ে তৈরি হয়। তাহলে এটাকে বলা হচ্ছে প্রাইমারি প্রোটিন। এমআরএনএ এর কোডন অনুসারে রাইবোজোমের গায়ে সৃষ্ট পলিপেপটাইড চেইনই হলো প্রাইমারি প্রোটিন। অপরদিকে রাইবোজোম থেকে মুক্ত, রাইবোজোমের গায়ে আগে ছিল কিন্তু এবার রাইবোজোম থেকে মুক্ত হয়ে গেছে পরিবর্তিত পলিপেপটাইডকে বলা হচ্ছে সেকেন্ডারি প্রোটিন। তার মানে প্রাইমারি প্রোটিনটা সৃষ্টি হওয়ার পরে এটা যখন রাইবোজোমের গায়ে থেকে মুক্ত হয়ে যায়, পলিপেপটাইড চেইনটাতেও একটু ভেরিয়েশন আসে, তখন তাকে বলা হচ্ছে সেকেন্ডারি প্রোটিন। টারশিয়ারি কারা? সেকেন্ডারি প্রোটিন পরিবর্তিত হয়ে যে গঠন সৃষ্টি করে তাকে বলা হয় টারশিয়ারি প্রোটিন। তাহলে কোয়াটারনারি কারা? এবার 2 বা ততোধিক টারশিয়ারি প্রোটিন যদি পরস্পরের সাথে যুক্ত হয় তাহলে যে প্রোটিন তৈরি করে তাকে বলা হয় কোয়াটারনারি প্রোটিন। তাহলে একদম প্রাথমিক অবস্থাটা হচ্ছে প্রাইমারি, সেখান থেকে পরবর্তীতে আস্তে 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 ডিরাইভড হইতে হইতে কোয়াটারনারি পর্যন্ত আসে। বুঝতে পারছি? ওকে, তারপরে আমরা যদি একটু পরের ক্লাসিফিকেশনটা দেখি, তো এটাতে কি বলা হচ্ছে? এটা হচ্ছে আমাদের কে কতটুকু লম্বা এবং কার সূত্রটা কতটুকু এটা বলা হচ্ছে। আমরা বলতেছি প্রাইমারি প্রোটিনটা কিন্তু আসলে অনেক লম্বা এবং রৈখিক প্রকৃতির হয়ে থাকে। এটা কোনো ভাঁজটাজ সাধারণত থাকে না, কুণ্ডলী থাকে না। বাট বাকি যে 3টা প্রোটিন আছে প্রত্যেকটাই রৈখিক নয়, কুণ্ডলিত, ভাঁজযুক্ত, অপেক্ষাকৃত খাটো, 3টাই। ঠিক আছে, এই 3টাই সেম সেম বৈশিষ্ট্য। শুধুমাত্র লম্বা এবং ভাঁজবিহীন কোনটা? প্রাইমারিটা। আর বাকি 3টাই খাটো এবং ভাঁজযুক্ত, রৈখিক নয়। আচ্ছা, অ্যামাইনো অ্যাসিডের মাঝখানে হাইড্রোজেন বন্ড সৃষ্টি হয় কিনা? তাহলে এটার ক্ষেত্রে আমরা মনে রাখবো প্রাইমারি প্রোটিনেই কেবলমাত্র অ্যামাইনো অ্যাসিড গুলোর মাঝখানে হাইড্রোজেন বন্ড সৃষ্টি হয়, আর বাকি 3টার কোনোটাতেই হাইড্রোজেন বন্ড সৃষ্টি হয় না। ওকে, তারপর আমরা দেখি যে পলিপেপটাইড চেইন কয়টা থাকে। তাহলে যেহেতু প্রথম 3টাতে জাস্ট একটা থেকে আর একটা ভেরিয়েশন হয়ে তৈরি হয়েছে, নতুন কেউ যুক্ত হয় নাই, তাই সেক্ষেত্রে প্রথম 3টাতে একটা করে পলিপেপটাইড চেইন থাকে। ঠিক আছে, প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি প্রত্যেকটাতেই একটা করে পলিপেপটাইড চেইন থাকে। বাট যখন আমরা ওই যে একটু আগে বলছিলাম যে 2টা টারশিয়ারি বা ততোধিক টারশিয়ারি মিলে একটা কোয়াটারনারি তৈরি হয়, তার মানে নিশ্চয়ই সেখানে পলিপেপটাইড চেইন থাকবে একাধিক। তাহলে কোয়াটারনারিতে একাধিক পলিপেপটাইড চেইন থাকে, আর বাকি আগের 3টাতে একটা করে পলিপেপটাইড চেইন থাকে। ওকে, তারপর আমরা কয়েকটা বন্ধনের নাম বলবো, এগুলা প্রোটিনের বিভিন্ন অ্যামাইনো অ্যাসিডের মাঝখানে সৃষ্টি হয়। যেমন আলফা হেলিক্স বন্ধন, বিটা শিট বন্ধন, সালফার সালফার বন্ধন, হাইড্রোজেন বন্ড, আয়নিক বন্ড, হাইড্রোফোবিক বন্ড। আবার একটু বলি, আলফা হেলিক্স, বিটা শিট, সালফার সালফার, হাইড্রোজেন বন্ড, আয়নিক বন্ড, হাইড্রোফোবিক বন্ড, এই প্রত্যেকটা বন্ড অনুপস্থিত থাকে প্রাইমারি প্রোটিনে। এর মাঝে এখনো মানে শাখান্বিত কোনো কিছু সৃষ্টি হয় না, তাহলে এই বন্ধনগুলো অনুপস্থিত থাকে প্রাইমারি প্রোটিনে। আর কখনো কখনো দেখা যায় সেকেন্ডারি প্রোটিনে। এই যেভাবে বলবো যে কদাচিৎ দেখা যায়, কখনো কখনো দেখা যায়। ঠিক আছে, আর বিশেষভাবে দেখা যায়, মানে খুব বেশিও না খুব কমও না, বিশেষভাবে দেখা যায় টারশিয়ারি প্রোটিনে। আর একদম উপস্থিত, প্রত্যেকটাতেই উপস্থিত হচ্ছে কোয়াটারনারি প্রোটিনে। বুঝতে পারছি? তাহলে আমরা অনুপস্থিত প্রাথমিক প্রোটিনে, কদাচিৎ দেখা যায় সেকেন্ডারি প্রোটিনে, বিশেষভাবে দেখা যায় টারশিয়ারি প্রোটিনে, আর কোয়াটারনারিতে একদম প্রকৃতপক্ষে উপস্থিত। ওকে, কোন প্রোটিনটার স্থায়িত্ব কতটুকু? প্রাইমারি প্রোটিনটা যেহেতু সৃষ্টি হওয়ার পরে রাইবোজোম থেকে আলাদা হয়ে অন্য প্রোটিন তৈরি করতেছে, তাহলে এটা অস্থায়ী, অকার্যকর। অপরদিকে আমাদের যে সেকেন্ডারি প্রোটিনটা আছে এটা অনেকটা স্থায়ী, অনেক ক্ষেত্রে কিছুক্ষণ পর্যন্ত কার্যকর থাকে, বাট সেও তো আবার টারশিয়ারি হয়ে যাচ্ছে। টারশিয়ারিটা হয় স্থায়ী এবং কার্যকর, যে পর্যন্ত না এটা কোয়াটারনারি তৈরি করে। সব টারশিয়ারি কিন্তু কোয়াটারনারি তৈরি করে না, তাই জন্য এদেরকে বলতে পারি আমরা স্থায়ী এবং কার্যকর। আর কোয়াটারনারি তো একদম স্থায়ী, কারণ তারপরে আর ভাঙে না,
সে একদম মানে বলতে পারো চূড়ান্ত অবস্থা। কোয়াটারনারি হচ্ছে স্থায়ী এবং কার্যকর। তো এই হচ্ছে আমাদের 4টা গঠনগত প্রোটিনের শ্রেণীবিন্যাস, প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি এবং কোয়াটারনারি শ্রেণীবিন্যাসটা বৈশিষ্ট্য। তো এখন পরীক্ষাতে যদি আসে প্রাইমারি প্রোটিনের বৈশিষ্ট্য লিখো, তোমরা এর বৈশিষ্ট্যগুলো লিখবা, সেকেন্ডারি আসলে তারগুলো লিখবা, টারশিয়ারি আসলে তারগুলো লিখবা, কোয়াটারনারি আসলে তারগুলো লিখবা। ঠিক আছে? যদি দুইটার তুলনা আসে, প্রাইমারি এবং সেকেন্ডারি প্রোটিনের তুলনা করো, 14 সালে আসছে একটা কোশ্চেন এরকম, আর 22 সালে 3টা আসছিল, প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি। তো তোমাদের জন্য গুরুত্বপূর্ণ কিন্তু। ঠিক আছে? তো তোমরা এই কথাগুলো থেকে আরেকটু বড় বড় করে লেখার চেষ্টা করো, বুঝছো? আমরা একটা জিনিস আমি সবসময় বলে থাকি যে শিখার সময় যখন তুমি মস্তিষ্কে নিচ্ছ তখন নিবা অল্প করে, আর যখন খাতায় লিখতে যাও তখন সেখান থেকে আরেকটু বিস্তৃত পরিসরে লেখার চেষ্টা করবা। ঠিক আছে? তো এই যে আমরা যেমন বলতেছিলাম যে তোমার কি বলছি যে ওই যে ধরো বন্ধনগুলোর কথা বলতেছিলাম, আলফা হেলিক্স, বিটা শিট, সালফার সালফার, তো এগুলো আমরা একসাথে বলে দিচ্ছি যে এগুলো অনুপস্থিত এখানে কদাচিৎ দেখা যায়। তোমরা করবা কি, তোমরা একটু নিজেরা সার্চ করবা যে আলফা হেলিক্সটা কি, বিটা শিটটা কি, সালফারটা কি, হাইড্রোজেন বন্ডটা কি। তো এদের প্রত্যেকটা থেকে যদি তুমি এক লাইনও লেখো, দেখো 5টা লাইনের এখানে বাড়তেছে। তো 4টা বৈশিষ্ট্য যদি লেখো, 4টাতে 4 5 20টা লাইন তোমার বেড়ে যেতেছে। ঠিক আছে? তো চাইলেই কিন্তু তোমার লাইনগুলো বাড়ানো যায়। যেমন এখানে লেখছি স্থায়ী কার্যকর, তুমি এটা না লিখে এর ক্যারেক্টার একটু বড় করো, যে বলবা যে যদিও তোমার কি বলা হয় যে আমাদের সেকেন্ডারি প্রোটিনটা ছিল কিছুটা স্থায়ী এবং কিছুটা কার্যকর, তবে সেক্ষেত্রে তুলনামূলকভাবে দেখা যায় যে আমাদের টারশিয়ারি প্রোটিনটা তার চেয়ে আরো অধিক স্থায়ী এবং অধিক কার্যকর। তাহলে তুমি সেক্ষেত্রে কিন্তু প্রায় 3 থেকে 4টা লাইন বেশি লিখতে পারতেছো, বুঝছো? তো এক্সামে চেষ্টা করবা এই ট্রিক্সটা অবলম্বন করার জন্য, বাট শিখার সময় সবসময় স্বল্প পরিসরে। ওকে, তো আমাদের এই কোশ্চেন এখানে সমাপ্ত করতেছি। যেভাবে আসুক না কেন এখান থেকে আমরা পারবো। তারপরে আমরা চলে যাব হচ্ছে প্রোটিনের কাজ। তো প্রোটিন থেকে 2 ভাবে কাজ আছে, একটা হচ্ছে শুধু একদম সামগ্রিক পরিসরে প্রোটিনের কাজ, আর আরেকটা আসে হচ্ছে মানব দেহে প্রোটিনের কাজ বা পেপটাইডের কাজ। তোমরা দুইটাই দেখার চেষ্টা করবে, এগুলো আসলে পড়ানোর কিছু নাই, তোমরা পড়লেই পারবা। আমি একটু তারপরে দেখাই দিই মেইন কথাগুলো। যে প্রোটিনের কাজ কি, উদ্ভিদের গঠন, উদ্ভিদের গঠনে প্রোটিন বিশেষ ভূমিকা রাখে। কোষ ঝিল্লি বলো, সাইটোপ্লাজমিক বিভিন্ন ক্ষুদ্রাঙ্গ বলো, নিউক্লিয়ার ঝিল্লি বলো, ইত্যাদির গাঠনিক উপাদান হিসেবে প্রোটিন কাজ করে। ঠিক আছে? এই সকল প্রোটিনটা কিন্তু সরাসরি কাজ করে না, কি করে, লিপিডের সাথে যুক্ত হয়ে লাইপোপ্রোটিন গঠন করে। একটু আগে পড়াইছি তোমাদের, লাইপোপ্রোটিন হচ্ছে একটা যুগ্ম প্রোটিন, ঠিক আছে, বা জটিল প্রোটিন। তো এই লাইপোপ্রোটিনের সাথে এরা যুক্ত হয়ে কোষ প্রাচীর সহ বিভিন্ন কোষীয় অঙ্গাণুর গঠনে কাজ করে। বিপাকীয় কাজে প্রোটিন সহায়তা করে, অনিবার্যভাবে প্রোটিন বিপাকীয় একটা উপাদান। তারপরে প্রতিরক্ষার কাজ, প্রোটিন এবং এনজাইম জীবদেহে প্রতিরক্ষার ব্যবস্থা গড়ে তোলে, অ্যান্টিবডি গঠন করে, প্যাথোজেনকে ধ্বংস করে। ঠিক আছে? অ্যান্টিবডি তৈরি করতে কিন্তু প্রোটিনের গুরুত্ব অপরিসীম। অঙ্কুরোদ্গমে সহায়তা করে, বীজের অ্যালিওরিনে অবস্থিত প্রোটিন বীজের অঙ্কুরোদ্গমের সময় খাদ্য সরবরাহ করে, নাহলে কিন্তু বীজ সুপ্তাবস্থাতেই থাকতো, অঙ্কুরিত হইতো না। ঠিক আছে? তো এই ক্ষেত্রে প্রোটিনের একটা ভূমিকা আছে। ক্রোমোজোমের স্থায়িত্ব রক্ষার ক্ষেত্রেও প্রোটিন ভূমিকা পালন করে, কেননা আমরা দেখলাম ক্রোমোজোমে হিস্টোনস প্রোটিন গুলো অবস্থান করতেছে। হ্যাঁ, তো এদের যদি ভেরিয়েশন করতে, জিনের ভেরিয়েশন ঘটবে, যার ফলে হবে কি, তোমার ক্রোমোজোম স্থায়ী হবে না। তাই ক্রোমোজোমটাকে স্থায়ী করার জন্য কাজ করতেছে সেক্ষেত্রে প্রোটিনস। মাইক্রোফোন খুব কাছাকাছি ছিল, এতক্ষণ লক্ষ্য করি নাই, সাউন্ড কি নয়েজ হয়েছে? ওকে, তারপরে আয়ন পরিবহন। আমরা দেখতেছি প্রোটিন আয়ন পরিশোষণের সময় আয়নের বাহক হিসেবে কাজ করে। ঠিক আছে? তো আয়ন বাহক হিসেবে প্রোটিন কাজ করে, অনেক বিজ্ঞানীদের মতবাদ এটা। তারপরে ভাইরাসের নিউক্লিক অ্যাসিড প্রোটিন কোড দ্বারা আবদ্ধ থাকে, গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। আমরা যখন ডিএনএ আরএনএ পড়ছিলাম এবং ডিএনএ যে কৌণিক বস্তু বা বংশগতীয় বস্তু হার্শি চেজের পরীক্ষার মাধ্যমে পড়ছিলাম, তখন কিন্তু আমরা দেখছি যে ডিএনএ একটা ভাইরাসের ভিতরে থাকে তার ডিএনএ, আর তার চারদিকে থাকে তার প্রোটিন কোড বা আবরণী। ঠিক আছে? ক্যাপসিড বলা হয় যেটাকে। তাহলে সেক্ষেত্রে এই ভাইরাসটার বৈশিষ্ট্য কিন্তু যদি এই না থাকতো, তার ক্যাপসিড না থাকতো, প্রকাশ পাইতে পারতো না। ঠিক আছে? তাহলে এই ক্যাপসিডটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ভাইরাসের গঠন বা সংগঠক। ঠিক আছে? অনেক ছত্রাক ব্যাকটেরিয়ার দেহে প্রোটিন থাকে। আরেকটা ব্যাপার তোমাদের এখানে আমি একটু বলি, এটা হচ্ছে যে আমরা বিভিন্ন ভ্যাকসিন শুনি না, বিভিন্ন ধরনের তোমার এই যে মহামারী আসলে, যেমন কোভিড ভ্যাকসিন হয়েছে, এখন আবার তোমার টাইফয়েড ভ্যাকসিন চলমান। ঠিক আছে? ইত্যাদি বিভিন্ন ধরনের ভ্যাকসিন আমরা বিভিন্ন সময়ে শুনে থাকি বা দেখে থাকি, এবং ভ্যাকসিন গুলো আমাদের শরীরে পুশ করা হয়। আসলে জানো ভ্যাকসিনটা কেমনে তৈরি করা হয়? জানো কি তোমরা? আচ্ছা, আমি একটু বলি। সাধারণত একটা ভাইরাস, তার শরীরে 2টা অংশ থাকে, একটাকে আমরা বলি প্রোটিন কোড, একটাকে বলি তার ডিএনএ বা তোমার রাসায়নিক বস্তু, বংশগতীয় বস্তু। আরএনএ হতে পারে, ডিএনএ হতে পারে। আরএনএ ভাইরাসের ক্ষেত্রে আরএনএ, আর ডিএনএ ভাইরাসের ক্ষেত্রে ডিএনএ। লক্ষ্য করো, এটা ধরো আমাদের একটা প্রোটিন কোড বা আবরণী। ঠিক আছে? একটা সিম্পল ভাইরাস আমরা রাখতেছি, এটা প্রোটিন কোড বা আবরণী। আর 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 ধরো এটা হচ্ছে তার মানে ভিতরকার জেনেটিক বস্তুটা, যেটা রোগ সৃষ্টির জন্য কাজ করবে। ঠিক আছে? তো এটা একটা সিম্পল ভাইরাস আমরা ধরলাম। চারদিকেরটা হচ্ছে তার আবরণী, আর ভিতরেরটা হচ্ছে তার কি বলা হয় যে জেনেটিক বস্তু, যেটা
তার রোগ সৃষ্টি এবং বংশবৃদ্ধির জন্য কাজ করে। তো সে তো যখন মানুষের শরীরে প্রবেশ করে দুইটা অংশ নিয়েই প্রবেশ করে, ফুল বডিটাই প্রবেশ করে, করলে হয় কি আসলে আমাদের শরীরে সৃষ্টিকর্তা বা আল্লাহ কি করছে এমন একটা প্রোটেক্টিভ ব্যবস্থা অটোমেটিক্যালি দিয়ে দিছে, যেটা কোন ধরনের মেডিসিন ব্যতীতই ভাইরাস সহ অন্যান্য জীবাণুর বিরুদ্ধে কাজ করতে পারে। এটাকে আমরা বলি অ্যান্টিবডি। এটা থাকে আমাদের শ্বেত রক্তকণিকাতে। আমরা সবাই অবগত আছি যারা বায়োলজি সম্পর্কে একটু জানাশোনা আছে, অ্যান্টিবডি বলে এটাকে, অ্যান্টিবডি শ্বেত রক্তকণিকার একটা উপাদানে অ্যান্টিবডি হিসেবে কাজ করে। এটা করে কি যে প্রতিনিয়ত মানব শরীরে রক্ত চলতেছে আর সে সাথে সাথে স্ক্যান করতেছে যে কোথাও কোনো এই ধরনের থ্রেট আছে কিনা, কোথাও কোনো এই ধরনের জীবাণু প্রবেশ করছে কিনা। যখনই দেখে যে তার মডেলের সাথে এটা পরিচিত, অনেকটা আমাদের কম্পিউটার অ্যান্টিভাইরাসের মতো কাজ করে আর কি, যখনই দেখে তার মডেলের সাথে পরিচিত তখনই তার বিরুদ্ধে ব্যবস্থা নেয় এবং তাকে একদম ফেগোসাইটোসিস বলো বা অন্যান্য প্রক্রিয়াতে বলো তাকে একদম শেষ করে দেয়। ঠিক আছে, তো অ্যান্টিবডির কাজ এটা। তো এখন হয় কি, কখন তাহলে আমরা সংক্রমিত হই বা করোনা টোরোনা নিয়ে আমরা তাহলে তো চিন্তা কি যদি অ্যান্টিবডি থাকে। অনেক সময় হয় কি অ্যান্টিবডির সাথে যে মডেলগুলো পরিচিত, মানে যেসব ভাইরাসকে সে চিনে, আমি তোমাদের একদম সহজভাবে বুঝাইতেছি, যেসব ভাইরাসকে অ্যান্টিবডিরা চিনে তাদের চেয়ে একটু বিপরীত ভেরিয়েশনে ভাইরাসটা আসে। মানে তাদের যে বাহ্যিক আকৃতিটা আছে না, এই যে ক্যাপসিডটা, প্রোটিন ক্যাপসিডটা, এটার চেহারাতে একটু তারা পরিবর্তন করে নেয়, নিজেরাই পরিবর্তন করে নেয়, বুঝছো? তো করে নেওয়ার ফলে হয় কি অ্যান্টিবডি তখন তাদের চিনতে পারে না। ধরো আমাদের চেহারাটা এরকম ছিল, এখন আমরা চেহারাটা পাল্টে এরকম নীল কালার করে দিলাম। ঠিক আছে, চেহারাটা পাল্টে এরকম নীল কালার করে দিলাম। তো এখন যখন অ্যান্টিবডি শরীরে আসতেছে, অ্যান্টিবডি তাকে কিন্তু চিনবে না, কারণ সে তার মডেলটার সাথে পরিচিত না। ঠিক আছে, তখন সে ভিতরে প্রবেশ করে যাবে এবং তার জেনেটিক বস্তুটা এই ভিতর থেকে শরীরের মাঝখানে প্রবেশ করে দিবে। আর যখনই সে আসতে থাকবে, শরীরের ভিতরে প্রবেশ করে গেছে, তখন সে বহু সংখ্যায় তার প্রতিলিপি তৈরি করতে থাকবে এবং সে করবে কি যে তার যে রোগ বৈশিষ্ট্যগুলো আছে, রোগ লক্ষণগুলো প্রকাশ করবে এবং জীবকে সংক্রমিত করবে। এক পর্যায়ে যদি সে মানে লিথাল হয় তাহলে সে জীবকে মৃত্যু পর্যন্ত নিয়ে যাবে। ঠিক আছে, তাহলে এই সুযোগটা কখন পাইতেছে সে, যখন তার বাইরের এই চেহারাটা অ্যান্টিবডি চিনতে পারতেছে না। তখন যদি চিনে ফেলতো তাহলে তো আর তাকে এফেক্ট করতে পারতো না, অ্যান্টিবডি তারা নষ্ট করে দিতে পারতো। তো এইখানেই মূলত ভ্যাকসিনের তোমার কার্যকারিতাটা আসে। বিজ্ঞানীরা চিন্তা করলো তাহলে আমরা যদি কোনোভাবে শরীরের অ্যান্টিবডিকে টিচ করতে পারি, তাকে আমরা বোঝাতে পারি যে না এই যে এই ভাইরাসটা দেখতে এরকম, তাহলে সে আগে থেকে একটা প্রোটেক্টিভ ব্যবস্থা নিয়ে রাখবে। এটা কেমনে সম্ভব? এটাই সম্ভব হয় ভ্যাকসিনের মাধ্যমে। তাহলে ভাই আসলে ভ্যাকসিনটা যে আমাদের শরীরে পুশ করা হয়, জানো আসলে কি দেয়া হয়? ম্যাক্সিমাম ভ্যাকসিনের ক্ষেত্রেই ভেরিয়েশন আছে, বাট ম্যাক্সিমাম ভ্যাকসিনের ক্ষেত্রেই এই ভাইরাসটার যে নিউক্লিক অ্যাসিডটা অর্থাৎ তার জেনেটিক বস্তুটা, এটাকে সরায় দেওয়া হয়, এটাকে এখান থেকে ভ্যানিশ করে দেওয়া হয়। নাই, তার যে প্রোটিন আবরণটা থাকে এটা তো আর রোগ লক্ষণ সৃষ্টি করে না। এই প্রোটিন আবরণটাকে একটা উপযুক্ত মিডিয়ামে বহু সংখ্যায় বৃদ্ধি করা হয় এবং করে এটাকে লিকুইফাইড করে আমাদের ভ্যাকসিন আকারে বাজারজাত করা হয়। তাহলে আমরা যে সকল ভ্যাকসিন আসলে পুশ করি তা আসলে আমরা কি দিচ্ছি বলতো? ভাইরাসের খোলস। ভাইরাসের খোলস ব্যতীত আর কিছুই না। তাহলে এই ভাইরাসের খোলসটা দেওয়াতে লাভটা কি হয়? আজকের পর থেকে এটা শোনার পরে আবার তোমরা ভ্যাকসিনের মানে অ্যান্টি ভ্যাকসিন হয়ে যায় না, যে আর ভ্যাকসিন দিতাম না, ভাইরাসের খোলস নিতেছি। আসলে এটা কিন্তু একটা ট্রিক্স। দেখো কি হইতেছে, যখনই আমরা এই ভাইরাসের খোলসটা মানে তার প্রোটিন আবরণ এটা দেহের ভিতরে প্রবেশ করতেছি, তখন অ্যান্টিবডি কিন্তু তাদেরকে চিনে ফেলতেছে যে ও আচ্ছা তাহলে তুমি দেখতে এইরকম, তোমার চেহারা তাহলে আমার কমন পড়ে গেছে। তখন সে তার মেমোরিটা এটাকে সেট আপ করে রাখতেছে। বাট তারা কিন্তু দেহে কোনো রোগ তৈরি করতে পারছে না, কারণ তাদের ভিতর থেকে তো আমরা তাদের যে রোগ তৈরি করার জেনেটিক বস্তু এটাকে সরাই রাখছি। ওকে, তো তাদের কিন্তু অ্যান্টিবডি টিচ হয়ে গেল, তাদেরকে অ্যান্টিবডি তোমার শিখে ফেললো। এবার ধরো যে তারা তো শিখে ফেলছে, তাদের কাজ দেহের ভিতরে যতটুকু ছিল, তাদের তো আর কোনো জেনেটিক বস্তু নাই, তারা কয়েকদিন থেকে বিনষ্ট হয়ে যাবে। ঠিক আছে, তারা আর বংশবৃদ্ধি করতে পারবে না। এবার ধরো বাস্তব একটা ভাইরাস সত্যি সত্যি আবার আসলো, যার ভিতরে এই আমাদের নিউক্লিক কি বলা হয় যে জেনেটিক বস্তুটা আছে, ডিএনএটা আছে। এবার সে এসে শরীরে কোনোভাবে ধরো নাক মুখ চোখ ইত্যাদির মাধ্যমে শরীরের ভিতরে প্রবেশ করে গেল। যাওয়া মাত্রই শরীর তো তার নিউক্লিক অ্যাসিডকে দেখবে না, অ্যান্টিবডি দেখবে, ও আচ্ছা তোমার চেহারা তো আমার কমন পড়ে গেছে, তুমি তো একটা ভাইরাস, বুঝছো? তো যখনই সে প্রবেশ করতেছে তখন তাকে চিনে ফেলবে এবং সাথে সাথে তাকে এখান থেকে ভ্যানিশ করে দিবে। ঠিক আছে, তো এই কাজটাই করে হচ্ছে অ্যান্টিবডি। এবং এভাবে মূলত ভাইরাসের বিরুদ্ধে যে ভ্যাকসিন গুলো আমরা ব্যবহার করে থাকি, এই ভ্যাকসিন গুলো আমাদের শরীরে কাজ করে থাকে। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে টোটাল তার বডিটা নিয়ে অর্থাৎ ক্যাপসিডটা নিয়ে ভ্যাকসিন তৈরি করা হয়। আর কখনো কখনো দেখা যায় যে এখান থেকে কিছু অংশ কর্তৃত করে অথবা তোমার ভিতরে জেনেটিক বস্তুটা থেকে কিছু অংশ কর্তৃত করে তাকে বিষহীন ভাবে তৈরি করে নন পয়জন করে তারপরে তোমার শরীরে প্রবেশ করানো হয়। ভেরিয়েশন আছে। বাট আমরা যে কোভিড টাইমে বিভিন্ন ধরনের আমরা ভ্যাকসিন দিয়েছি, তো তার মাঝে চীনের তৈরি যে ভ্যাকসিন গুলো ছিল সিনোভ্যাক ইত্যাদি জাতীয়, এই প্রত্যেকটাই ছিল এই প্রকৃতির। বাংলাদেশে কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে ওইগুলা দেওয়া হয়েছে, বুঝছি। আর এমআরএনএ ভ্যাকসিন বলা হয়েছিল কোভিশিল্ড জাতীয় যেগুলা, এটা ঠিক আছে। তো যাক, আমরা এখানে এই আলোচনাটা কেন করতেছিলাম, যেটা এটাও কিন্তু তাইলে একটা কি প্রোটিনেরই একটা গুণ,
যে যদি তার প্রোটিন আবরণীটা না থাকতো তাহলে তো আমরা তাকে ধ্বংস করতে পারতাম না ভ্যাকসিন দিয়ে, ঠিক আছে? তাহলে এটাও কিন্তু আমাদের এক্ষেত্রে বলতেছি যে প্রোটিনের একটা কাজ। ওকে, তারপরে আমরা বিভিন্ন জৈব উপাদান সৃষ্টি করতে প্রাণীর হিমোগ্লোবিন, টিস্যু, হরমোন, অ্যান্টিবায়োটিক্স ইত্যাদি বিভিন্ন প্রয়োজনীয় উপাদান তৈরি করতে ঘুমের জন্য একটা উপাদান আছে যেটাকে বলা হয় গ্লাইকোপ্রোটিন, ঠিক আছে? ঘুমের জন্য এটা খুবই সহায়ক, বুঝছি? তো এটার জন্য আমরা এগুলো তৈরি করতে কি কাজ করে, এই প্রোটিনটা কাজ করে থাকে। ওকে, তো প্রোটিনের কাজের বিবরণ শেষ। মানব দেহে যদি একটু আমরা আলোচনা করি, অলরেডি কিন্তু মানব দেহের আলোচনা এখানে করা হয়ে গেছে। তারপর আমরা স্পেশালি যদি বলি, লোহিত রক্তকণিকাকে রক্ষা করতে গ্লুটাথিওন নামক একটি ট্রাইপেপটাইড কাজ করে। এটি স্তন্যপায়ী জীবের লোহিত রক্তকণিকাকে জারণের মাধ্যমে ধ্বংসের হাত থেকে রক্ষা করে। হরমোন হিসেবে কাজ করে, যেমন অক্সিটোসিন, ভ্যাসোপ্রেসিন আছে, এদেরকে নোনাপেপটাইড বলা হয়ে থাকে। এগুলা পিটুইটারি গ্ল্যান্ড থেকে সৃষ্টি হয় এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজের সাথে এদের কি আছে, সামঞ্জস্যতা আছে এবং এটা কাজগুলো সঞ্চালন করে। পরে নেব একটু এখান থেকে। অ্যান্টিবায়োটিক্স তৈরি করতে এই আমাদের কি করে, যে আমাদের প্রোটিন গুলো কাজ করে, যেমন গ্রামিসিডিন, টাইরোসিডিন, ঠিক আছে, পেনিসিলিন অ্যান্টিবায়োটিকটা ভ্যালিন এবং সিস্টেইন নামক দুইটা অ্যামাইনো অ্যাসিডের সংযোগে তৈরি হয়। এরাও কিন্তু হচ্ছে পেপটাইড, ঠিক আছে? এগুলো একটু পড়ে নেব আমরা এখান থেকে। তারপরে কৃত্রিম পেপটাইড তৈরি করতে পারে। অ্যাসপারটেম নামক একটা কৃত্রিম পেপটাইড আছে যেটি অ্যাসপারটাইল ফিনাইল অ্যানাইল এস্টার এর সমন্বয়ে তৈরি হয়, ঠিক আছে? এটা কিন্তু কি কাজে ব্যবহার করা হয়, এটা হচ্ছে একটা মিষ্টিকারক বস্তু হিসেবে কাজ করা হয়, যেটা চিনির অপেক্ষা প্রায় 200 গুণ বেশি মিষ্টি, ঠিক আছে? সেবনের পর এটি অন্য কৃত্রিম মিষ্টির মতো অস্বস্তিকর নয়। মানে এটা তুমি নিবা, বাট অন্য মিষ্টিগুলোর মতো অস্বস্তিকর লাগবে না, ঠিক আছে? বাট 200 গুণ বেশি মিষ্টি কিন্তু এটা চিনিচ্ছে। আচ্ছা, গবেষণা কাজে ব্যবহার করা হয়ে থাকে অনেক সময়, ঠিক আছে? তো বিভিন্ন এনজাইমের তোমার যেগুলা তোমার এখন প্রোটিন গুলা নাই, মানে খুব বেশি নাই, রেয়ার, এদের নিয়ে গবেষণা করতে, দুর্লভ প্রোটিন গুলো নিয়ে গবেষণা করতে এই আমাদের পেপটাইডটা ব্যবহার করা হয়ে থাকে। রোগ প্রতিরোধে, যে আমরা মাত্র যে আলাপটা করলাম, এই আলাপে প্রোটিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভ্যাকসিন তৈরিতে এটাকে ইমিউনোজেন বলা হয়ে থাকে, মানে প্রতিরক্ষা ব্যবস্থাকে উন্নতকরণ, ইমিউনোজেন বলা হয়ে থাকে। তো এক্ষেত্রে এই আমাদের পেপটাইডটা বা প্রোটিনটা কাজ করে। অ্যান্টিবডি সৃষ্টিতে, অ্যান্টিবডি যে শুধুমাত্র অ্যান্টিবডিকে ট্রেন করতে কাজ করে তাই না, কিন্তু অ্যান্টিবডি সৃষ্টিতেও আমাদের এই প্রোটিনটা কাজ করে, বুঝতে পারছি? আর হচ্ছে পেশির সংকোচনে, বিভিন্ন পেশি, রক্তনালী ইত্যাদি সংকোচনেও পেপটাইড বা প্রোটিন কাজ করে। হচ্ছে মানব দেহে প্রোটিনের ভূমিকা। আজকে আর আমরা এখানে সময় নষ্ট করতেছি না, তো এগুলো সুন্দর করে পড়ে নেবা। আমি এখনই গ্রুপে তোমাদের লেকচার শিটটা দিয়ে দিচ্ছি, এখান থেকে পড়ে নেবা। আর 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 হচ্ছে যে ইনশাল্লাহ আমরা সাইটোজেনেটিক্স ক্লাস আছে আজকে, আমরা বিকালের দিকে বা রাতের দিকে আপলোড করার চেষ্টা করবো ইনশাল্লাহ। সবাই তৈরি থেকো, ভালো থাকো। আসসালামু আলাইকুম।